হরে কৃষ্ণ সুধী দর্শকবৃন্দ। তো আজকে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। তো আমাদের দাম দর্শন এবং হরিকথামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এমন একজন মহান ব্যক্তিকে পেয়েছি আমাদের কাছে। তো আমরা অত্যন্ত সৌভাগ্যশালী, যিনি আমার শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমার যখন ভক্তি জীবন প্রথম আসি, যখন উনি আমাকে গাইড করতেন, তখন ওনাকে আমি আজকে আমার ভাগ্যক্রমে ওনাকে আমি পেয়ে গেছি। তো উনি আজকে প্রতি বছর এই নবদ্বীপ পরিক্রমায় আসেন। তো আজকে আমরা ওনার কাছ থেকে, প্রভুর কাছ থেকে জানতে চাইব নবদ্বীপ ধামে পরিক্রমা করে উনি কেমন ফিল করেন, ওনার ব্যক্তিগত রিয়েলাইজেশন উনি বলবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজের নির্দেশে। উনি আরেকটা দায়িত্ব পালন করেন, যেটা সহজে এই দায়িত্বটা কেউ নিতে চায় না। বাচ্চাদের একটা প্রোগ্রাম, যে প্রায় 50 জন 100 জন বাচ্চাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে, যেটা আমরা অনেকে কঠিন বিদায় আমরা সেই সেবাটা নিই না। সেই সেবাটাই উনি প্রতি বছর করে যান। এবং এবার যে প্রোগ্রামটা করা হয়েছে, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ খুব প্রসন্ন হয়েছেন ওনার উপরে। তো ওনার এই রিয়েলাইজেশনগুলি আমরা আজকে জানবো। তো ওনার সম্পর্কে আগে আমি একটু বলে দিচ্ছি। উনি হচ্ছে বাংলাদেশ চট্টগ্রামের মধ্যে, যদি সারা বাংলাদেশে গীতা একাডেমি প্রচারের ক্ষেত্রে যদি বলি, তিনি হচ্ছে একদম টপ লেভেলের একজন প্রচারক ভক্ত, যাকে আমরা দেখতে পাই হাজার হাজার গ্রন্থ প্রচার করেন। এবং পাহাড়ের মধ্যে পর্যন্ত উনি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে আপনারা দেখেছেন ট্রাভেলিং প্রিচিংয়ের মধ্যে পাহাড় জঙ্গলের মধ্যে উনি প্রচার করেন। ঠিক একই ধারায় ওনাদের উৎসাহিত হয়ে উনিও পাহাড়ের মধ্যে হাজার হাজার গ্রন্থ দান করেন। তো আপনারা যারা বাংলাদেশের ভক্ত রয়েছেন, প্রভুকে গীতা দান করতে পারেন। উনি হাজার হাজার গ্রন্থ দান করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি বুক ডিস্ট্রিবিউশনের মধ্যে ফার্স্ট সারা বাংলাদেশের মধ্যে গীতা একাডেমির মধ্যে, যারা গীতা একাডেমি প্রচারক তাদের মধ্যে ফার্স্ট। আরেকটা বিষয় হচ্ছে উনি একজন পণ্ডিত। একদিন আমি আর প্রভু, যখন আমার প্রথম ভক্তি জীবনে প্রভুকে জিজ্ঞেস করি, প্রভু আসলে আপনার হাজার হাজার মানে এত শ্লোক আপনি কিভাবে বলেন পাঠের মধ্যে? তো আমি আর উনি যাচ্ছিলাম একজন আমেরিকান প্রভু, জেসন প্রভু, ওনাদের বাড়িতে। তো প্রভুকে তখন আমি এই প্রশ্নটা করি, তখন প্রভু আমাকে সুন্দর উত্তর দিয়েছিলেন কিভাবে শ্লোক মুখস্থ করতে হয়। তো উনি একজন পণ্ডিত। তো আমরা ওনাকে পেয়ে গর্বিত। আমরা ওনার কাছ থেকে আজকে দামের মহিমা এবং উনি বাচ্চাদের নিয়ে যে আলোচনা করেছেন, উনি ওনার রিয়েলাইজেশন শেয়ার করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ওনার আন্ডারে প্রায় 3 শতাধিক লিডার উনি পরিচালনা করেন সারা বাংলাদেশে, সারা চট্টগ্রামের মধ্যে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের চ্যানেলে থাকুন এবং প্রভুর শ্রীমুক্তকে আমরা কথা শুনবো। হরে কৃষ্ণ। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রভুকে। আজকে আমার সুযোগ হয়েছে যে চ্যানেল থেকে আজকে আমি আলোচনা করছি। সেই চ্যানেল এবং সেই প্রভুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। তো প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি শিল প্রভুপাদ, গুরু মহারাজ এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নরোত্তম দাস ঠাকুর একটা কথা বলেছেন, গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আসলে নবদ্বীপ ধাম আর বৃন্দাবন ধামের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, বৃন্দাবন ধামে যা যা দর্শনীয় স্থান আছে সেই সমস্ত স্থান নবদ্বীপ মণ্ডলও আছে। শাস্ত্রে একটা কথা বলা হয় যে অদ্যাবধি সেই লীলা করে গৌররায়, হ্যাঁ, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনোই নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদগণ নিয়ে তিনি লীলাবিলাস করছেন। যেমন বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখী এবং সখাদের নিয়ে লীলাবিলাস করছেন। যারা খুব ভাগ্যবান তারাই সেটা দেখতে পান। আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। তাই প্রতি বছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় চলে আসি। এটাই হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমার পক্ষ থেকে, যে আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় কেন আসি। তার কারণ হচ্ছে এটাই
এখানে এসে যে একটা চিন্ময়ানন্দ আমি পেয়ে থাকি, একটা যে আলাদা একটা অনুভূতি, সেটা আমি কোথাও গেলে পাই না। বিশেষ করে শ্রীধাম মায়াপুরের বিশেষ করে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় 7 দিন ধরে ভক্তদের সাথে ঘুরে ঘুরে এই 9টা দ্বীপ থাকা, সেখানে মাহাত্ম্য শ্রবণ করা, প্রতি বছরই চিন্তা করি না এবার খুব কষ্ট হয়ে গেছে, আমার মনে হয় আর আশা হবে না। কিন্তু যেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কাছাকাছি চলে আসে, তখনই মনের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ভাবটা জেগে ওঠে যে না, আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবারও যাব, যত কিছু কঠিন কাজ হোক। আর এখন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে এটা একদম পার্মানেন্ট হয়ে গেছে। সেই কাহিনীটা আমি একটু বলবো। গত বছর থেকে আমি যখন গত বছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসি, তখন আমাদের মিটিং চলছিল, তখন ভক্তিবিজয় ভাগবত মহারাজ বসলেন। তো দুটা গ্রুপ, একটা হচ্ছে এ গ্রুপ, একটা হচ্ছে বি গ্রুপ। তো বি গ্রুপে শিশু কিশোরদের দায়িত্ব দেওয়া হয় আমাদের দ্বিজমণি প্রভুকে, ঢাকার এই জাগ্রত ছাত্র সমাজের। আর এ গ্রুপের দায়িত্ব কাকে দেওয়া হবে, কাউকে খুঁজে পাওয়া হচ্ছে না। ঠিক মহারাজের সামনে আমি বসেছিলাম, তো মহারাজ বলছে একে দেওয়া হোক, কিশোর তুমি পারবে। আমি তো কিছু বলতে পারছি না, কারণ বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটা একটা সো টাফ বিষয়, এবং তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, পুরো 2 ঘন্টার প্রোগ্রাম। হ্যাঁ, এখন আমি তো প্রথমবার, আর কোনো অভিজ্ঞতাও নেই। তা আমি কিছু চিন্তাভাবনা না করে বলে দিলে হ্যাঁ মহারাজ পারবো। তো পারবো তো বলেছে, এখন কীভাবে করতে হয় কোনো এক্সপিরিয়েন্স আমার নেই। যাই হোক, আমি শুরু করলাম এবার আমার কার্যক্রম। তো রেজিস্ট্রেশন শুরু হলো। খুঁজে খুঁজে, মানে আমি গতবারের কথা বলছি, খুঁজে খুঁজে ধরে ধরে বাচ্চাদের রেজিস্ট্রেশন করিয়েছি। তাদের নিয়ে ভজন রেডি করেছি, নৃত্য রেডি করেছি। একজন ব্রহ্মচারী বাবু সহযোগিতা করেছেন, তিনি নাটক রেডি করেছেন, ফ্যাশন শো রেডি করেছেন, পারফর্ম হলো। মহারাজ খুব খুশি, এবং মহারাজ এতটাই খুশি হয়েছেন, গতবারের কথা বলছি, মহারাজ স্টেজে বলেই দিলেন যে এখন থেকে প্রতি বছর এই শিশু উৎসবের দায়িত্ব হচ্ছে তোমার। এটা শুনে তো আমার এত ভালো লাগলো, আমি চিন্তা করলাম যাই হোক, নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটা আমার জন্য তাহলে প্রতি বছর পার্মানেন্ট হয়ে গেল। মহাপ্রভু একটা অশেষ কৃপা, মানে বলা হয় না একটা যে এক ঢিলে 2 পাখি, যেটা কিরকম যে এদিকে আমার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়ে গেল, আর পাশাপাশি এই যে আমাদের মহারাজ যে আমাকে একটা সেবা দিয়েছেন, যে বাচ্চাদের অনুষ্ঠান দেখাশোনা করতে হবে, শিশু কিশোর প্রোগ্রাম। আর বিশেষ করে আমি যেটা দেখেছি মহারাজের কাছ থেকে, এই পুরো নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় মহারাজ সবচেয়ে বেশি যেটাকে মানে গুরুত্ব দিয়ে থাকেন, বেশি প্রাধান্য দিয়ে থাকেন, সেটা হচ্ছে এই শিশু কিশোরদের অনুষ্ঠান। তো এবার চলে আসা যাক এবছর তো আমি আসলাম। তা আমি তো চিন্তা করলাম যে মহারাজ হয়তো বলেছে আমাকে প্রতি বছর দেবে, হয়তো এবার নাও দিতে পারে। তাই প্রথমে লক্ষ্মীগোবিন্দ প্রভুর কাছে গেলাম যে প্রভু আমাদের ভক্তদের তো রেজিস্ট্রেশন হয়নি, ঠিক আছে রেজিস্ট্রেশন করো, বা তুমি সুকৃতি প্রভুর কাছে যাও। সুকৃতি প্রভুর কাছে গেলাম, প্রণাম করলাম, দেখেই তো সুকৃতি প্রভু বলছে আরে কিশোর সাহেব চলে আসছো। আমি তো হ্যাঁ প্রভু চলে আসলাম। আরে তোমার সেবাটা মনে আছে তো? আমার সেবা কেন? শিশু কিশোরদের? আচ্ছা হ্যাঁ প্রভু। আরে এটা তো পার্মানেন্ট হয়ে গেছে না তোমার? এটা শুনে তো ভালো লাগলো। আবার একটু মনে মনে চিন্তা হচ্ছিল যে এত বড় দায়িত্ব আমি কীভাবে পালন করব। যাই হোক আমি নিলাম। তবে এবার একটা প্লাস পয়েন্ট ছিল, আমার সাথে একজন প্রভু ছিল আমাদের গীতা একাডেমি, তার নাম হচ্ছে চয়ন। সে খুব ভালো নাটক অভিজ্ঞ, এবং সে অলরেডি একটা নাটকের স্ক্রিপ্ট রেডি করে নিয়ে আসছে। সে নাটকের নাম হচ্ছে সাধু সঙ্গের ফল। যে দেখলাম যে দেখা যাক নাটক তো মোটামুটি হয়ে যাবে। আরগুলো কি হয় এবার ভজন কীর্তন নৃত্য তো মেয়েরা পারে, ওরা জাস্ট আমাকে দেখাবে, কিন্তু ভজনগুলো প্র্যাকটিস করাবে কে? দেখি যে মোটামুটি একটা নারায়ণগঞ্জে একজন মাতাজি ছিল আমার পরিচিত, উনি ভালো কীর্তন করতে পারে, ওনাকে পেয়ে গেলাম। এবার শ্লোক, প্রতি বছর যে সমস্যাটা হয় প্রত্যেকটা স্টুডেন্ট শ্লোক দিতে চায় যে আমি শ্লোক দিব, আমি ভজন দিব, আমি গান দিব, আমি নাচ দিব। মহারাজের সাথে পরামর্শ করলাম যে মহারাজ অলরেডি তো 30 জন ছাত্র পার হয়ে গেছে শ্লোক আবৃত্তি করবে, তো একটা ছেলে যদি 2 মিনিট করে বলে 1 ঘন্টা তো ওখানেই চলে যাবে, 60 মিনিট কি করা যায়? তখন মহারাজ আমাকে বললেন যে কোরাস করো, দলগত কীভাবে করা যায়। আমি চিন্তা করলাম সহজ কিছু শ্লোক আমি মানে বাছাই করে নিই। তারপর আমি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, তারপর দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 4 এবং 5 নম্বর শ্লোক, এবং অষ্টাদশ অধ্যায়ের 65 এবং 66 নম্বর শ্লোক, এগুলো আমি টাইপ করে প্রিন্ট মেল করলাম। বাচ্চাদের কোরাস শ্লোক আবৃত্তি আমি রেডি করলাম।
এবং মৃদঙ্গের তালে তালে, যে এতটাই সুন্দর হয়েছে এটা বলা বাহুল্য। এটা হয়ে গেল। এবার দলীয় ভোজন, এটাও মোটামুটি মাতাজি রেডি করে ফেললেন। তারপর ছড়া আবৃত্তি রেডি হলো, দলীয় নৃত্য রেডি হলো। এবার নাটক, কারণ গত বড় নাটক করেছি, খুব এলোমেলো ছিল। তা আমি আমাদের চয়ন প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু নাটকের কী কী পরিস্থিতি? প্রভু বললো, প্রভু দেখুন আমি তো রেডি করেছি, এবার আপনি একটা ট্রায়াল দেখেন। তা আমাকে ট্রায়াল দেখালো, আমি তো পুরো অভিভূত হয়ে গেলাম। মানে বাচ্চারা কোনো মুখে ডায়লগ বলবে না, বাচ্চারা হাত নাড়বে, জাস্ট লিপসিং হবে। তো লিপসিং কে করবে? আমাদের চয়ন প্রভু করবে, দু একজন মাতাজি করবে, একটা প্রভু করবে। আমি দেখলাম বাচ্চাদের মানে এত ট্যালেন্ট, ওদের আইকিউটা এত ভালো ছিল, মানে লিপসিংয়ের তালে তালে তারা হাত নাড়ছে, কথা বলছে, একটু একটু ভুল হচ্ছিল। তা আমাদের চয়ন প্রভু খুব টেনশন করছে যে বউ নাটকটা কীরকম হবে, ওরা তো ঠিকভাবে লাড়তে পারছে না। বলছে বাচ্চাদের কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। যাই হোক, কয়েকবার রিএক্সেল হলো। এর ফাইনাল এডিশন মানে 15 তারিখ আমাদের প্রতাপনগরে আমাদের বাচ্চাদের অনুষ্ঠান। সকাল থেকেই মার খুব টেনশনে ছিলাম, অনেক চাপে ছিলাম। যাক, আমরা প্রায় 10টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে, প্রসাদ টসাদ পাওয়া হলো, রুমও পেয়ে গেলাম, স্টেজ সাজানো হচ্ছে। এবার আমাদের বিকাল থেকে সাজগোজ শুরু। তো আবার এটাও পেয়ে গেলাম যে মাতাজিদের এদিকে আর্ট করে দেবে কিছু স্টুডেন্টরা, এটাও পেয়ে গেলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার গ্রুপে দুজন টুইন বেবি ছিল, ওরা প্রায় 5 বছরের, একই চেহারা। আমি চিন্তা করলাম ওদের দুজনকে সন্ন্যাসী বানিয়ে দিলে কেমন হয়, খুব ভালো। মাথায় আইডিয়াটা আসলো, সন্ন্যাসী বানিয়ে দণ্ডসহ দিয়ে দিলাম। আর এতটাই ভাইরাল হয়ে গেল, মানে স্টেজের ওঠার আগে ওরা ভাইরাল, সবাই ছবি তুলছে। আর আমাদের একজন উপস্থাপক ছিল ঋষিকেশ প্রভু, উনি কী করলেন, সেই দুজন সন্ন্যাসীকে দিয়ে মহারাজকে মালা পরিয়ে দিলেন। আর অনুষ্ঠানটা প্রথম থেকে একদম জমজম, সবাই হাতে তালে দিচ্ছে, বাচ্চাদেরকে দেখে উলুধ্বনি দিচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, একটা মাতাজি আমার কাছে আসছিল যে ভোজন দিতে চাই, কিন্তু ওর আচরণ মানে ব্যবহার দেখে আমি চিন্তা করলাম যে একে উপস্থাপক বানালে কেমন হয়। এটা একটা আলাদা আকর্ষণ, বাচ্চার উপস্থাপন করবো, ওকে উপস্থাপক বানিয়ে দিলাম। আর বলা বাহুল্য, সে এত সুন্দর উপস্থাপনা করেছে, মানে পুরো অনুষ্ঠানটাকে সে জাঁকজমক করে দিয়েছে। আমি ওর কাছ থেকে এতটা আশা করিনি। আমি ইনস্ট্যান্ট শিখিয়ে দিয়েছি, এবার এটা বলো স্টেজে, সেটাই বলছে, এবার এটা বলো, এটাই বলছে, বলো এটা ভুল হয়েছে, সে এভাবে বলছে, হয়ে গেল। আচ্ছা, সব ঠিক আছে। নাটকের কোনো ড্রেস পাইনি, ড্রেস ছাড়া কীভাবে নাটক হবে? শিবের তো ড্রেস লাগবে, রাজার ড্রেস লাগবে, মুকুট নাই, কিছু নাই। মনটা খারাপ হয়ে গেল। আজকে এই প্রোগ্রাম, কোনো ড্রেস কালেকশন হয় নাই। একটা মাতাজি এসে জিজ্ঞেস করছে, প্রভু কী সমস্যা, মুখটা কালো করে বসে আছে। ওর মেয়ে পার্টিসিপেট করছে। আমি বলছি মাতাজি কোনো ড্রেস পাইনি। কি বলেন প্রভু, আমাকে আগে বলবেন না? মায়াপুর আমার একজন পরিচিত মাতাজি আছে, ওর নাম হচ্ছে তুলসী মাতাজি। উনি তো মায়াপুর অনেক নাটক করে, ওনার কাছে অনেক ড্রেস আছে। আমি বলছি কী বলেন, কেউ গেলে কি আনতে পারবে? বলছে হ্যাঁ পারবে, তবে একটা অসুবিধা আছে, উনি তো এখন মেদিনীপুর। হ্যাঁ ভগবান, কখন আসবে? বিকাল 4টায়। আমি যে এখনই আপনার প্রভুকে পাঠিয়ে দেন, আর গিয়ে ড্রেস নিয়ে আসবে। ভগবানের কি অশেষ কিংবা ড্রেস পেয়ে গেলাম। কিন্তু একটা সময় সাজাবে কে? এদিকে তো সাজাতে পারি না আমরা। ভগবানের কি অশেষ কৃপা, কোথাও একটা প্রবেশে বলছে আমি সাজাতে পারি। উনি একদম দাড়ি এঁকে দিলেন, ব্রহ্মার গোফ লাগিয়ে দিলেন, রাজার পোশাক পরিয়ে দিলেন, হ্যাঁ, নারদমণিকে রেডি করলেন, যমরাজকে রেডি করলেন, ইন্দ্রকে রেডি করলেন, আমাদের অম্বরীশ মহারাজকে রেডি করলেন, পাপিকে রেডি করলেন, চিত্রগুপ্তকে রেডি করলেন। আধা ঘন্টার মধ্যে আমাদের নাটকের সেট আপ রেডি। অনুষ্ঠান শুরু হলো, উপস্থাপক উপস্থাপনা করছেন, হ্যাঁ, সন্ন্যাসীরা সামনে বসে আছে, দলীয় ভোজন চলছে, আর দর্শকরা হাঁ করে তাকিয়েছে পুরো স্টেজের দিকে। পিন ড্রপ সাইলেন্ট হচ্ছে না, একটা ভক্ত লড়েনি। প্যান্ডেলে যত ভক্ত ছিল 1700 থেকে 1800 ভক্ত আমাদের এই গ্রুপে আছে। প্রত্যেকটা ভক্ত শেষ অবধি এই প্রোগ্রাম দেখেছে। প্রথমে আমাদের দলীয় ভোজন হলো, শ্রী গুরুচরণ পদ্ম। এরপর দলীয় নৃত্য, দলীয় শ্লোক আবৃত্তি, ছড়া আবৃত্তি, একক নৃত্য। সবচেয়ে যেটা আকর্ষণীয় হয়েছে ফ্যাশন শো। আমরা একটা অন্যরকম একটা ফ্যাশন শো করেছি জবের উপর। যেরকম আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, আর বাচ্চারা এত ভালো অভিনয় করেছে। যেমন শুদ্ধ জব, তারপর হচ্ছে স্লিপিং জব, ক্রিকেট জব, ফেসবুক জব, আর এত হাসছে সবাই। তারপর হচ্ছে আপনার গসিপিং জব, কথা বলে বলে জব করা, থিঙ্কিং জব, জবও করছে, চিন্তা করছে। আমি অভিভূত হয়ে গেছি যে ছেলেদেরকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে তার অভিনয় করেছে। আর মহারাজ একটার পর একটা শুধু হাতে তুলে দিচ্ছে, আর প্রত্যেকটা পিছনে একটা প্লে কার্ড ছিল, মানে ও কি অভিনয় করছে। প্রত্যেকটা অভিনয় মুখাভিনয় ছিল, আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে।
তার পিছনে ছিল আপনার ফেস্টুন, আর সবাই একদম হা করে তাকিয়ে আছে। যাক, খুব ভালোভাবে আমরা ফ্যাশন শো করলাম। এরপর আসলে নাটকের পালা। নাটক শুরু হলো। আমি চিন্তা করছি যে ছেলেরা পারবে লিপসিংয়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে করতে। ভগবানের কি অশেষ কৃপা, আমার মনে হয় বড়রাও এরকম অভিনয় করতে পারবে। ছোটরা এত সুন্দর পারফর্ম করলো, এত সুন্দর লিপসিংয়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে তারা অভিনয় করলো। মহারাজ তো দাঁড়িয়ে গেছে হাসতে হাসতে, হাত তালে দিতে দিতে, এবং সবাই খুব অভিভূত। সবাই বলছে ও ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা প্রোগ্রাম এত আকর্ষণীয় ছিল, কারোর ইচ্ছা করবে না ওখান থেকে উঠে যেতে। তো সবাই খুব খুশি। পুরো আমাদের নবদ্বীপ মণ্ডলের পরিক্রমায় আমাদের এই গ্রুপের শিশু কিশোর অনুষ্ঠান এত সুন্দর হয়েছে। যাক, আমি নিজের মুখে বলছি না, তা আপনারাই জিজ্ঞেস করে নেবেন। তা আমি এটাই বলছি যে আমার একটা পরিশ্রম আমি মনে করি কিছুটা হলো সার্থক হয়েছে, যে ছেলে এত সুন্দর পারফর্ম করেছে। আর এরপর মহারাজ তো বললেন যে এখন থেকে প্রতি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই গ্রুপে এই শিশু কিশোরদের অনুষ্ঠানের দায়িত্ব তোমাকে আজকে থেকে দেওয়া হলো, একদম পার্মানেন্ট। দেখ, আপনারা কি আশীর্বাদ করবেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, বিশেষ করে মায়াপুর টিভি, ধামদর্শন টিভি, পরিক্রমা টিভি, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে একটা অভিজ্ঞতা আমি অবশ্যই শেয়ার করতে চাই। বাচ্চাদেরকে নিয়ে 3 দিনের মধ্যে এত বড় একটা প্রোগ্রাম ম্যানেজ করা, এটা সো টাফ। কারণ আপনারা বাচ্চাদেরকে চিনেন, একটা বাচ্চা এক মনোভাব, তার একটু চঞ্চল টাইপের, তাদেরকে এক জায়গায় বসিয়ে প্র্যাকটিস করানো, নাটক রেডি করা। বড়দেরকে একবার বলে দিলে হয়, ওরা ধরে ফেলতে পারে, কিন্তু বাচ্চা, এই ছোট ছোট বাচ্চাগুলোকে ভজন কীর্তন নাটক এগুলোর জন্য রেডি করা, এটা 3 দিন ধরে যে আমি কতটা প্রেশারে ছিলাম যে কিভাবে এই প্রোগ্রাম সাকসেসফুল হবে। কারণ বাচ্চারা এই স্টেজের বাইরে একরকম করে, স্টেজে উঠে তারা নার্ভাস হয়ে যায়, অনেকে তো কিছু বলতেই পারে না। যেমন আমাদের এই প্রোগ্রামটা নৃসিংহ আরতি হয়েছে, নৃসিংহ আরতি ড্যান্সিংয়ের তারা তারা নৃসিংহ আরতি হবে, কিন্তু বাচ্চাটা ওটা সব ভুলে গেছে, সে নর্মাল নৃসিংহ আরতি করে দিয়েছে। যাই হোক, একটু একটা মিস্টেক থাকবে, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে সো টাফ এই বাচ্চাদেরকে কন্ট্রোল করে একটা প্রোগ্রাম ম্যানেজ করা, এটা পুরাটা আসলে মহাপ্রভুর কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, যেহেতু পরিক্রমা এসেছি, গুরুদেবের কৃপা, মহারাজের কৃপা। তো আমি ধন্যবাদ জানাই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ম্যানেজমেন্টে যারা আছেন, বিশেষ করে ভক্তিবিজয় ভাগবত মহারাজ, লক্ষ্মীন্দ্র প্রভু, সুকৃতি নিতাই প্রভু, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের জিবিসিকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা সেবা সুযোগ করে দিয়েছেন। এবং আমি মহাপ্রভু এবং ধামে বসে আমি এটাই প্রার্থনা করছি সবার কাছে, প্রতি বছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আসতে পারি এবং এই সেবাটা করতে পারি। এই আশাবাদ রেখে আমি আমার আজকের ছোট্ট আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। আমি চাই ওনার অধীনস্থ ওনার হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, লিডারে রয়েছে 250-300 জন, তার মধ্যে দিয়ে যারা ওনার স্টুডেন্ট রয়েছে, উনি যে ওনার ব্যক্তিগত আনন্দ উপলব্ধি করেছেন, আমি প্রভুকে অনুরোধ করব যাতে আগামী বছর এই নবদ্বীপ ধামে ওনার তত্ত্বাবধানে যাতে ওনারাও এসে এখানে কি করতে পারেন, ওনারা আসতে পারেন এবং মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। এটা আমি প্রভুর কাছে। প্রায় আমরা 40 জন ভক্ত আসছি একসাথে। আমাদের গীতা একাডেমি হচ্ছে চট্টগ্রাম গীতা একাডেমির, উনি হচ্ছে সুযোগ্য প্রধান সভাপতি এবং ওনার তত্ত্বাবধানে বিশাল প্রচার হন আমাদের কিশোর শ্যাম প্রভু। তো ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলে যারা দেখছেন, যাদের চ্যানেলের ভালো লেগেছে, আপনারা শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রভুকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। হরে কৃষ্ণ।